কিছু কিছু মাছ আছে বছরে একবার হলেও খেতে হয়, মনে করে হলেও খেতে হয়, সেটা হচ্ছে বোয়াল মাছ। আমরা ম্যাক্সিমাম মাছ কিনতে গেলে বোয়াল মাছের কথা একদম ভুলে যাই। আবার অনেক বাসায় আছে এই মাছটার কথা একদম ভুলে না। অনেকের অনেক পছন্দের মাছ, ওরা 12 মাসে পছন্দ করে, 12 মাসের প্রত্যেক মাসে একবার হলো বোয়াল মাছ কিনে। আমার বাসায় তেমন একটা ঘটা করে বোয়াল মাছ কিনা হয় না। ইলিশ মাছ, কোরাল মাছ, পোয়া মাছ, বাটা মাছ, চিংড়ি মাছ, লইট্টা মাছ, কই মাছ, শিং মাছ, জাগুর মাছ, এইসব মাছ কিনলো আমার বাসায় বোয়াল মাছটা একদম কম কিনা হয়। আমার কেন জানি মনে থাকে না, পছন্দ করে না এমন না, বাট কেন জানি আমার বাসায় এই মাছটা কেনাটা তেমন একটা হয় না। তো যাই হোক, এই মাছটা কিনে আনার পর দেখে অনেক শান্তি লাগলো। আসলে অনেক বড় একটা বোয়াল মাছ। তার আগে বলেন তো, যারা যারা আমার এই ভিডিও দেখছেন বা এই মুহূর্তে বোয়াল মাছ দেখে যার যার লোভ হচ্ছে বা যারা যারা মনে করতেছেন যে না আসলে বোয়াল মাছটা অনেক বড় বা দেখে ভালো লাগতেছে, তবে আমি এই বোয়াল মাছ থেকে আনার সাথে সাথে উপরে যে শ্যাওলাটা ছিল ওই শ্যাওলাটাকে হচ্ছে তার কাটা যে মাজনি আছে আমাদের পাতিল মাজার, ওই মাজনি দিয়ে ভালোভাবে ঘষে উপরটা পরিষ্কার করে নিয়েছে। আর আজকে আমাকে হেল্প করছে আমার বোন। দিন মাছ কাটা আমারগুলো দেখেন, আজকে আমার বোনেরটা দেখছেন। তো আসলে আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাজ নিজ হাতে করার জন্য। আমাদের পরিবারের এটা একটা বলতে পারেন যে হ্যাবিট। আসলে সাহস করে যে কোনো কাজে হাত দিবেন বা ইচ্ছা শক্তির উপর যে কোনো কাজ করবেন, আপনার যত কঠিন হোক কাজটা সহজ হবে। তো মাছটা যেহেতু অনেক বড়, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা ছোট ছোট পিস করছি না, ইচ্ছে করে আজকে বড় বড় পিস করে হচ্ছে মাছগুলো নিচ্ছি, যে সবাই মিলে আজকে বাসায় একটা মাছই রান্না করব, সেই মাছটাই হচ্ছে বোয়াল মাছ। তো এখানে হচ্ছে দুভাগ করে নিয়েছে। আমি হলে হয়তো বা মাথার অংশটা আগে কাটতাম, তারপরে হচ্ছে পিছনের স্টেপ বাই স্টেপ কাটতাম। এক একজনের মাছ কাটার স্টাইল এক এক রকম, রান্নার স্টাইল এক এক রকম। একজন আবার আমার বোনের মেয়ে, ও হচ্ছে হংকং থেকে আমাকে হঠাৎ করে ভিডিও কল দেয়, আর তখন ওকে মাছ কাটাটা আমি দেখাচ্ছি, দেখো আমরা বাংলাদেশে বসে বাসায় যে এত বড় বোয়াল মাছটা কাটছি, আর বাসার অনেকেই আছে, তো সবাই মিলে এটা রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এখানে আমার বোন যে মাছটা কাটলো সেটা হচ্ছে লেজের অংশটাকে বড় বড় পিস করে নিল, আর মাথার পিছনের যে অংশটা, তো ওই অংশটার মাছের যে কাটা থাকে, মাছের কাটা বরাবর লম্বা করে কেটে ছোট ছোট পিস করে নিল। এখন হচ্ছে কি দুই ভাগে মাছ, এক ভাগ হচ্ছে একদম বড় বড় পিস করা, আরেক সাইডের যে মাছটা কাটলো সেটা হচ্ছে ছোট ছোট পিস করা। মাছ ধোয়ার ক্ষেত্রে সবসময় আমি কেয়ারফুল থাকি। এটা আমার যারা ব্লগ দেখেন অনেক আগে থেকে, আজকে না, তো সবে হয়তো বা দেখেছেন হেল্পিং হ্যান্ড আমাকে মাছ ধোয়াতে সহযোগিতা করুক, আর যেই ধুয়ে নোক না কেন আমি নিজে থেকে আবার মাছটাকে একবার ধুয়ে নিই। আর সব সময় ধোয়ার লাস্টে একদম যখন মনে করি যে মাছটা ধোয়া হয়ে গেছে, তখনই হচ্ছে লেবুর রস আর লবণ দিয়ে আবারও অনেকক্ষণ নিজে হাতে চটকে চটকে মাছগুলোকে ধুয়ে নিই। অনেক সময় হয় কি হাতে সময় থাকলে 10 থেকে 15 মিনিট লবণ আর হচ্ছে লেবু রস দিয়ে মেখে রেখে দিই। যাই হোক, মাছটা ধোয়া কমপ্লিট। মাছ ধোয়াটা কেমন হলো, কার কাছে কেমন লাগলো মাছ ধোয়াটা, কাটাটা অবশ্যই জানাবেন। আর এখানে হচ্ছে কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। হচ্ছে আমরা বোয়াল মাছের জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম, আর যে বোয়াল মাছটা ধুয়ে আমি রেডি করলাম, ওই বোয়াল মাছটা হচ্ছে এখন জাস্ট পাতিলে ঢেলে দিচ্ছে। একদম কষানো মাংসের সাথে হচ্ছে 5 কেজি বোয়াল মাছের টুকরো আমি ঢেলে দিলাম। আর মাছ সব সময় মশলাতে দেওয়ার সাথে সাথে হচ্ছে কি একটু নেড়ে চেড়ে হলুদ মশলা সব মেখে দিলে তাতে করে হয় কি পরে নাড়ার ক্ষেত্রে জাস্ট হচ্ছে হাতল দিয়ে দুই পাশ থেকে ফ্রাই প্যানটাকে একটু ঢুলিয়ে ঢুলিয়ে রান্না করলে মাছগুলো আস্ত থাকে বা বড় থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর মাছ ভেঙে গেলে দেওয়ার সময় দেখবেন যে বরকত কম হয় বা দিতে ভালো লাগে না, দেখতে সুন্দর লাগে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে মাছ ঢালার সাথে সাথে হচ্ছে মশলার সাথে মিক্স করে দিবেন। সে হচ্ছে যে বোয়াল মাছের গল্প করলাম, আসলে আমরা মাছে ভাতে বাঙালি, আর আমরা যারা বাংলাদেশে আছি বিভিন্ন ধরনের মাছ খেতে পছন্দ করি বা মাছের সাথে পরিচিত। তো সেক্ষেত্রে আজকে বোয়াল মাছ অনেকে পছন্দ করে না, আবার অনেকে করে, তো সেক্ষেত্রে মানে অনেক বড় একটা বোয়াল মাছ রান্না করলাম আজকে। কারা কারা বোয়াল মাছ পছন্দ করেন, আবার কারা কারা পছন্দ করেন না অবশ্যই জানাবেন। আমি অনেক যত্ন করে বোয়াল মাছটা রান্না করেছি, যাতে করে যে এত বড় একটা বোয়াল মাছ যেন খেতে ভালো লাগে, একটা তরকারি হোক সেটা যেন সুস্বাদু হয় বা খেতে ভালো লাগে বা প্রশংসনীয় হয় বা খেয়ে স্বস্তি ফিল করা যায়। তো বোয়াল মাছের প্রতি কার কার লোভ আছে জানাবেন। আমি ধনিয়া পাতা দিয়েছি, একটু মরিচ কুচি করে দিয়েছি, আর হচ্ছে টমেটো, সবকিছু মিলিয়ে হচ্ছে এখন জালটা একটু কমিয়ে দিলে হবে কি তেলটা ভেসে আসবে উপরে। তো ধনিয়া পাতাটা হচ্ছে কি যে কোনো তরকারিতে দিলে ধনিয়া পাতার স্মেলটা আমি সব সময় বলি যে ঝোলের যে স্বাদটা এটা একদম অসাধারণ থাকে। তো ধনিয়া পাতা এমনিও আমার সবসময় ফেভারিট ছিল।
মানে 12 মাস ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করি, যত কিছুর বিনিময়ে হোক ধনিয়া পাতা থাকতে হবে। মনে হয় যেন রান্নার অসমাপ্ত কাজ হয়ে যায় ধনিয়া পাতা না দিতে পারলে। তো ধনিয়া পাতা দিয়ে হচ্ছে বোয়াল মাছটা এখন নামিয়ে ফেলতেছি। হঠাৎ করে আমাদের জীবনে এমন এমন কিছু সময় আসে, মনে হবে এই বুঝি সব শেষ হয়ে গেল, এই বুঝি হেরে গেলাম, আর হয়তো উঠে দাঁড়াতে পারবো না। এই ধরনের পরিস্থিতির শিকারে যখন আমরা পড়ি, তখন ইচ্ছে করে কোথাও হারিয়ে যাই, চলে যাই সবকিছু ছেড়ে অন্য কোনো জগতে। আবার নিজেকে শক্ত করে আবার হাল ধরার চেষ্টা করি, কারণ আমরা মানুষ, আমাদেরকে বেঁচে থাকতে হবে, বাস্তবতার সাথে লড়াই করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা প্রচন্ড ভাবে ভেঙে পড়ি, এই বুঝি সব শেষ হয়ে গেল, এই বুঝি আর বেঁচে থাকার কোনো অবলম্বন নেই। আবার নিজেকে শক্ত করার চেষ্টা করি, না, আমাকে উঠে দাঁড়াতে হবে, আমাকে পরিস্থিতির সাথে নড়তে হবে। এটাই লাইফ, এটাই আমাদের বাস্তবতা। ভালো আর খারাপ মিলিয়ে আমাদের সবার জীবন। আজ সুখের কথা আমরা সবাই যেমন মনে রাখি না, দুঃখটাকে ভীষণ ভাবে আমরা মনে রাখি। বিপদটাকে যেমন আমরা অনেক বেশি মনে করে রাখি, তেমনি সুখের কথা আমরা অনেক বেশি কল্পনাতে রাখি। আল্লাহকে যদি আমরা বিশ্বাস করে থাকি, তাহলে দুঃখকে এবং সুখকে দুটোকে আমরা আলিঙ্গন করে বেঁচে থাকতে হবে। সব কথার ঊর্ধ্বে হচ্ছে লড়াই করে বাঁচতে হবে। সৃষ্টিকর্তা একজন তো আমাদের জন্য সর্বসময়ে আছেন। সৃষ্টিকর্তা আমাদের সবার, এই কথাটা যারা একবার ধারণ করে রেখেছেন, তাদের কোনো বিপদ আপদ, সুখ দুঃখ কোনোটাকে ফেলে দেওয়া যাবে না। এগুলোকে আলিঙ্গন করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে হবে।